ক্লাস 11 মডেল কোশ্চেন পেপার 3 এর গ্রুপ এ অংশের একের দাগের 1 এটা যেটা আছে 4x/5 মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করো। শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে 4x/5 মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে হবে। এর পদ সংখ্যা এর বিস্তৃতিতে বিস্তৃতির পদ সংখ্যা সমান হবে এই পাওয়ার প্লাস 1 অর্থাৎ 9। এর পদ সংখ্যা হবে মোট পদ সংখ্যা 9। তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদ সমান হবে প্রথম দিক থেকে সপ্তম পদ। মোট পদ সংখ্যা হচ্ছে 9। তাহলে শেষ দিক থেকে তৃতীয় অর্থাৎ শেষের দিক থেকে দুটো পদ পরে তৃতীয় থাকবে, অর্থাৎ প্রথম দিক থেকে এটা হয়ে যাবে 7, তারপর অষ্টম পদ এবং নবম পদ থাকবে। তাহলে আমাকে T7 এটা নির্ণয় করতে হবে। T7 তো TR আমরা ফর্মুলা জানি যে TR+1 equals to NCR a to the power n minus r into x to the power r। এটা হচ্ছে TR+1 তম পদের সূত্র। এখানে আমাকে সপ্তম পদ বার করতে হবে, অর্থাৎ T7 equals to নির্ণয় করতে হবে। তো T7 এটা equals to T6+1 equals to, তো এখানে n এর জায়গায় আছে 8, পাওয়ারটা এখানে 8, তাহলে 8C6 ইন্টু এখানে a এর জায়গায় আছে এটা হচ্ছে a আর এটা হচ্ছে x, তাহলে a এর পাওয়ার n-1 অর্থাৎ 4x/5, এটা পাওয়ার হবে 8 - 6, আর x এর জায়গায় এখানে আছে মাইনাস, এটা হচ্ছে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতি, a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r+1 তম পদ। এখানে x এর জায়গায় আছে -5/2x, তাহলে এটার পাওয়ার হবে 6। তো এটা ক্যালকুলেশন করলেই আমরা T7টা পেয়ে যাব। তো 8C6 এটা সমান আবার হবে 8C 8 - 6, তার কারণ আমরা জানি যে NCR সমান হচ্ছে NC n-r, আর এখানে পাচ্ছি 4x/5 স্কোয়ার ইন্টু এখানে যেহেতু জোড় পাওয়ার আছে সেজন্য মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার 6 ইন্টু 2x টু দি পাওয়ার 6 সমান 8C 8 - 6
4x by 5 8 to the 8 minus 6 into minus 5 by 2x। তো এটাকে সরল করব। এটা হচ্ছে 8c2 এখানে 4x স্কোয়ার বাই 5 স্কোয়ার ইন্টু এখানে হবে 5 টু দি পাওয়ার 6 বাই 2x টু দি পাওয়ার 6। এখানে মাইনাসের যেহেতু ইভেন পাওয়ার আছে, জোড় পাওয়ার আছে, এটা প্লাস হয়ে যাবে। তো 8c2 এটার মান হবে 8 ইন্টু 7 বাই 2 ইন্টু এটা 16x স্কোয়ার ইন্টু এইটা উপরের সঙ্গে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64 x টু দি পাওয়ার 6। তো এখানে কাটাকুটি হবে 64 আর এই 4 এটা ক্যান্সেল হবে। তাহলে উপরে পাচ্ছি 7 ইন্টু 5 টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার আর নিচে থাকছে এক্স টু দি পাওয়ার 6। তাহলে 7 ইন্টু 625 আর এক্স এর পাওয়ার হবে 6 মাইনাস এটা 2 মাইনাস 6 ইকুয়ালস টু এটা গুণ করলে পাবো 4375 x টু দি পাওয়ার মাইনাস 4। তো এটা হবে এর অ্যান্সার। এরপর অথবা অংশে যেটা আছে 2x³ মাইনাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 1/x স্কোয়ারের সহগ নির্ণয় করো। তাহলে এটা যেটা দেওয়া আছে অথবা অংশটা 2x³ মাইনাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে 1/x স্কোয়ারের সহগ নির্ণয় করতে হবে। তো মনে করি tr+1তম পদের পদে 1/x স্কোয়ার আছে। ধরে নিচ্ছি যে tr+1তম পদ এটাতে 1/x স্কোয়ার আছে। তাহলে এখানে tr+1 নির্ণয় করলে এটা হবে 6cr 2x³ 6 মাইনাস r ইন্টু মাইনাস 1/x স্কোয়ার হোল টু দি পাওয়ার r ইকুয়ালস টু 6cr এখানে পাবো 2 টু দি পাওয়ার 6 মাইনাস r ইন্টু x এর পাওয়ার এখানে এই 3 পাওয়ারটা এখানে গুণ হবে 18 মাইনাস 3r মাইনাস 1 টু দি পাওয়ার r ইন্টু 1/x টু দি পাওয়ার 2r equals to 6cr 2 to the power 6 minus r x to the power 18 minus 3r minus 2r এখানে এই পাওয়ারটা যেহেতু ভাগ আছে এখানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে equals to 6cr 2 to the power 6 minus r x to the power 15 minus 5r। তাহলে
যেহেতু এখানে 1/x² আছে, 1/x² আছে, তাহলে x⁻15 - 5r equals to 1/x²। এখানে 18 - 3r - 2r, তো এখানে 18 হবে, এটা 15 নয় 18, এখানেও এটা 18 হবে। তাহলে এটা ইকুয়ালস টু x⁻⁻²। তাহলে 18 - 5r equals to -2। তাহলে এখান থেকে পাবো 20 equals to 5r, therefore r equals to এখানে 4, r equals to 4। তাহলে এখানে r এর মান পাওয়া গেল 4। তাহলে আমাদের ধরা ছিল r+1তম পদে 1/x² আছে, তাহলে t4+1 বার করব। t4+1 বার করলে এখানে r এর জায়গায় 4 বসে যাবে, এটাতে r এর জায়গায় 4 বসবে। তাহলে 6c4 2⁶ - 4 into x⁻18 - 5 into 4 equals to, এটা 6c4 = 6c2, সুতরাং 6 into 5/2 into এটা হবে 2² অর্থাৎ 4 into x⁻⁻²। তাহলে এটা equals to 60 into 1/x²। তাহলে 1/x² এর সহগ সমান হলো 60। তাহলে এখানে অ্যান্সার হবে 60। এরপর 2-এর দাগে যেটা আছে দেখাও যে 4 + 12 + 20 + 28, এভাবে এই শ্রেণীটির n সংখ্যক পদের যোগফল একটি যুগ্ম সংখ্যার বর্গ। তাহলে এখানে যেটা 2-এর দাগের আছে 4 + 12 + 20 + 28, এভাবে n সংখ্যক পদের সমষ্টি। তো এটা হচ্ছে সমান্তর প্রগতি। এখানে প্রথম পদ হচ্ছে 4 এবং সাধারণ অন্তর d, এটা হচ্ছে 8। তাহলে n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি equals to n/2 2a plus n-1 into d equals to n/2 2, এখানে a সমান 4, n-1, d equals to 8। তাহলে n/2 এখানে হচ্ছে 8 প্লাস 8n - 8, এখানে 8টা ক্যান্সেল হবে, ফলে এখানে থাকছে 8n²/2 equals to 4n² equals to 2n হোল স্কোয়ার। এটা 2n হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে একটি যুগ্ম সংখ্যা তার স্কোয়ার। তাহলে যোগফলটা পাওয়া গেল একটি যুগ্ম সংখ্যার বর্গ। 2-এর দাগের 1-এর যেটা আছে, যে সরলরেখার আনতি 150 ডিগ্রি এবং মূল বিন্দু থেকে দূরত্ব 10 একক, তার সমীকরণ নির্ণয় করো।
তাহলে এখানে দেওয়া আছে সরলরেখাটার আনতি 150, অর্থাৎ সেটা এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 150 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই কোণটা হলো 150। তাহলে এখানে এই কোণটা আমরা পাবো 30। এবার মূল বিন্দু থেকে দূরত্ব, সেটা আমরা বলি OM, এটা হচ্ছে P। তাহলে এখানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা 30, এটা 90 হলে এখানে আমরা পাবো 60 ডিগ্রি। তাহলে এই OM লম্বটা এক্স অক্ষের সাথে যে কোণ করে তাকে ধরা হয় আলফা। আলফা ইকুয়ালস টু এখানে 60 ডিগ্রি। আর আমরা অভিলম্ব আকারে এটাকে বার করব সমীকরণ। P ইকুয়ালস টু মূল বিন্দু থেকে AB সরলরেখার দূরত্ব, অর্থাৎ 10 ইউনিট। অতএব সরলরেখাটির সমীকরণ x cos alpha প্লাস y sin alpha ইকুয়ালস টু P। এটা হচ্ছে অভিলম্ব আকার, অভিলম্ব আকার। তাহলে x cos alpha মানে cos 60 প্লাস y sin 60 ইকুয়ালস টু 10। তাহলে x ইন্টু 1/2 y ইন্টু √3/2 ইকুয়ালস টু 10। তো এটাতে 1/2 কমন আসবে। এবার এই দুইটা ডান দিকে গুণ হয়ে যাবে ইকুয়ালস টু 20। তো এটাই হচ্ছে নির্ণীয় সরলরেখার সমীকরণ। দুইয়ের দাগে যেটা দেওয়া আছে y² ইকুয়ালস টু 4x অধিবৃত্ত 3x প্লাস y প্লাস 5 ইকুয়ালস টু 0 এবং x প্লাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0 সরলরেখা দুটির ছেদ বিন্দুগামী। তাহলে এর নাভি স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য y² ইকুয়ালস টু 4x অধিবৃত্ত এই দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী হলে অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে সরলরেখা দুটোর ছেদ বিন্দু বার করব। তো আমার দেওয়া আছে 3x প্লাস y ইকুয়ালস টু -5। এখান থেকে পাবো 3x প্লাস y ইকুয়ালস টু -5, x প্লাস 3y ইকুয়ালস টু 1। এটা সমাধান করতে হবে, তাহলে এদের ছেদ বিন্দু পাওয়া যাবে। তো এটাকে 1 দিয়ে এবং এটাকে 3 দিয়ে গুণ করে এটাকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তাহলে 3x প্লাস 9y ইকুয়ালস টু 3। তো এখানে সমাধানটা করব। এখানে -8y ইকুয়ালস টু -8। তাহলে y ইকুয়ালস টু 1। তো y ইকুয়ালস টু 1 হলে 1 নম্বর থেকে পাবো 3x প্লাস 1 ইকুয়ালস টু -5। তাহলে 3x ইকুয়ালস টু -6, x ইকুয়াল টু -2। অতএব সরলরেখা দুটির ছেদবিন্দু -2, 1। সরলরেখা দুটো ছেদবিন্দু হলো -2, 1। তাহলে অতএব y² সমান
4ax অধিবৃত্ত -21 বিন্দুগামী। অতএব এখানে বসালে 1 স্কোয়ার 4a - 2, এখান থেকে পাবো a ইকুয়ালস টু, ডান দিকে পাবো 8, তাহলে -1/8। তাহলে এই অধিবৃত্তটার সমীকরণ y স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু -1/8x ইকুয়ালস টু, তাহলে এখানে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক, অতএব নাভি হয় a0, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, অধিবৃত্তের নাভি হচ্ছে a0, তাহলে এখানে পাবো আমরা -1/8 আর নাভি লম্বের দৈর্ঘ্য সমান 4a, সমান হবে 4a একক। এখানে এটা এখানে ধনাত্মক ধরতে হবে, নাভিলম্বের দৈর্ঘ্য যেহেতু ধনাত্মক, তাহলে এর ধনাত্মক মান দৈর্ঘ্যটা শুধু ধরব। এখানে হচ্ছে a সমান 1/8, তাহলে 1/2 একক। নাভিলম্বের দৈর্ঘ্য হবে 1/2 একক। এরপর 2 দাগের অথবা অংশে যেটা আছে 9x² প্লাস 16y² ইকুয়ালস টু 144 উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক 2,3√3/2, তাহলে ওই বিন্দুর উৎকেন্দ্রিক কোণ নির্ণয় করো। তো এখানে যেটা আছে অথবা অংশ 9x² প্লাস 16y² ইকুয়ালস টু 144, তাহলে 9x² বাই 144, 16y² বাই 144 ইকুয়ালস টু 1, x² বাই 16 y² বাই 9 ইকুয়ালস টু 1। তাহলে এখানে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1 এই উপবৃত্তের সাথে তুলনা করলে a² ইকুয়ালস টু 16 এবং b² ইকুয়ালস টু 9, তাহলে a ইকুয়ালস টু 4 আর b ইকুয়ালস টু 3। তাহলে উপবৃত্তের যে আমরা প্যারামেট্রিক আকার জানি, এখানে বিন্দুটা দেওয়া আছে 2,3√3/2 বিন্দু, এটা সমান হচ্ছে x, y বিন্দু। তো x সমান আমরা জানি প্যারামেট্রিক আকারে a cos phi আর y সমান b sin phi। তাহলে এখানে 2 ইকুয়ালস টু a সমান এখানে হচ্ছে 4 cos phi আর y সমান তাহলে 3√3/2, b ইকুয়ালস টু 3 sin phi। তো এই দুটো সমীকরণে যে কোনো একটা থেকে আমরা phi বের করতে পারবো এবং দুটো একই মান বেরোবে। তাহলে cos phi ইকুয়ালস টু 1/2 ইকুয়ালস টু cos 60, তাহলে phi ইকুয়ালস টু 60। তো এই phi যে কোণ,
এই কোণটাকেই বলা হয় উৎকেন্দ্রিক কোণ। অতএব নির্ণেয় উৎকেন্দ্রিক কোণ ইকুয়ালস টু 60। 3 দাগের প্রথমেই যেটা আছে 1, এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট ঘটনা দুটি যথাক্রমে এ ও বি ঘটনা দুটির পূরক ঘটনা হলে প্রমাণ করো প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আমাদের বের করতে হবে পি এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট, অর্থাৎ প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো আমরা যে ডি মোভিয়াস থিওরেম জানি, এটা সমান আমরা লিখতে পারি গোটাটার কমপ্লিমেন্ট। ডি মর্গান যেটা সূত্র আছে দুটো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবং 2 নম্বর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এখানে গোটা এটার কমপ্লিমেন্ট, এটা সমানই আমরা আবার পাবো প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। যেহেতু আমরা জানি কি যে প্রবাবিলিটি এ বার ইকুয়ালস টু 1 মাইনাস পি এ। এরপর নাম্বার 2 যেটা আছে, এটাই বলা আছে 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা কত? 52টি তাসের প্যাকেট থেকে একটি ইস্কাবন অথবা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা তোলার সম্ভাবনা। তাহলে 52টি তাসের প্যাকেটে 52টি তাসের প্যাকেট থেকে একটি তাস নির্বাচন করা যায় $52 C1 equals to 52 প্রকারে 52 প্রকারে। এবার তাসের প্যাকেটে এটা এখানে চাইছে যে এ সমান ইস্কাবন বা অন্য তাসের ইস্কাবন বা ইস্কাবন ছাড়া অন্য তাসের ইস্কাবন বা ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা হওয়ার ঘটনা। তাহলে ইস্কাবন একটা তাসের প্যাকেটে ইস্কাবন থাকে 13টি এবং ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা থাকে আরও 3টি। কারণ মোট টেক্কা থাকে 4টি, তার মধ্যে ইস্কাবনের 1টি এবং ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কার সংখ্যা হবে
3। তাহলে এর পক্ষে নমুনা বিন্দু সংখ্যা সমান 13 প্লাস অন্য তাসের টেক্কা, ইস্কাবন ছাড়া অন্য তাসের টেক্কা হচ্ছে 3 অর্থাৎ 16। তাহলে প্রবাবিলিটি অফ এ ইকুয়ালস টু 16/52। এখানে এটা কাটবে, তাহলে পাচ্ছি 4/13। তো 4/13 এটা হলো এর অ্যান্সার, 4/13। এরপর 3-এর দাগে 2 যেটা আছে, জানা আছে যে কোনো পরিবারে 3 জন শিশু আছে, শিশুদের মধ্যে কমপক্ষে একজন বালিকা, অর্থাৎ কম করে একজন বালিকা হবে, অর্থাৎ বালিকার সংখ্যা 1, 2 বা 3 হতে পারে। কমপক্ষে একজনের অর্থ হচ্ছে একজন, 2 জন কিংবা 3 জন। 3 জন একজন বালিকা হতে পারে, 2 জন হতে পারে বা 3 জনই বালিকা হতে পারে। তাহলে পরিবারের 3 জন শিশুই বালিকা হওয়ার সম্ভাবনা কত? এখানে আমরা মনে করি যে প্রথম শিশু যথাক্রমে বালক ও বালিকা হওয়ার ঘটনা দুটি প্রথম শিশুর বালক ও বালিকা, প্রথম শিশু যথাক্রমে বালক ও বালিকা হওয়ার ঘটনা দুটি B1 ও G1 দ্বারা প্রকাশিত হয়। একইভাবে এবার দ্বিতীয় শিশু B2, G2 ও B3, G3 দ্বারা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শিশু বালক ও বালিকা হওয়ার ঘটনা প্রকাশিত হয়। তাহলে প্রথম যে শিশু সে যদি বালক হয় তাহলে সেই ঘটনা হচ্ছে B1 এবং বালিকা হলে সেই ঘটনা হচ্ছে G1। একইভাবে B2 এর অর্থ দ্বিতীয় শিশু বালক এবং G2 হচ্ছে দ্বিতীয় শিশু বালিকা। তৃতীয় শিশুর ক্ষেত্রে সে বালক হলে B3 এবং গার্ল হলে G3 এই দ্বারা প্রকাশিত হচ্ছে। প্রথম শিশু যদি বালক হয় তাহলে সেটা হচ্ছে B1 এবং বালিকা হলে G1। একইভাবে দ্বিতীয় শিশু যদি বালক হয় তাহলে হচ্ছে সেই ঘটনা B2 এবং বালিকা হলে সেই ঘটনা হচ্ছে G2।
এবং তৃতীয় শিশুর ক্ষেত্রেও একইভাবে সে যদি বালক হয় তাহলে ঘটনাটা হলো B3 এবং বালিকা হলে সেই ঘটনা হচ্ছে G3। এরপর এখানে যেহেতু এখানে বলা আছে যে কমপক্ষে একজন বালিকা, তিনজন শিশুর মধ্যে কমপক্ষে একজন বালিকা, তাহলে এই যে তিনজন শিশুর, অতএব তিনজন শিশুর বালক ও বালিকা হওয়ার নমুনা দেশটা যদি আমরা S ধরি, S হলে তাহলে S ইকুয়ালস টু কি পাবো? তাহলে এখানে আমার জানা আছে যে কমপক্ষে একজন বালিকা, তাহলে প্রথম শিশু তাকে যদি আমরা বালিকা ধরি প্রথম শিশুটা হচ্ছে বালিকা, তাহলে G1 এবং দ্বিতীয় শিশুটা ধরি প্রথম জন বালিকা এবং তৃতীয় জন বালক। তারপর প্রথম শিশু, এখানে প্রথম শিশু বালিকা এবং পরের দুটো বালক ধরা আছে। এরপর আমরা ধরি যে প্রথম শিশু ধরি বালক, দ্বিতীয় শিশু বালিকা এবং তৃতীয় শিশু বালক। এরপর প্রথম দুজন বালক এবং তৃতীয় জন হলো বালিকা। তারপর প্রথম দুজন বালক এরপর প্রথম দুজন বালিকা এবং তৃতীয় জন বালক, তারপর প্রথম জন বালিকা, দ্বিতীয় জন বালক এবং তৃতীয় জন বালিকা, অথবা প্রথম জন বালক, দ্বিতীয় জন গার্ল, তৃতীয় জনও গার্ল, অথবা তিনজনেই বালিকা, তাহলে নমুনা দেশে এই 7টি বিন্দু পাওয়া যাবে। প্রথমটা হচ্ছে প্রথম জন বালিকা, যেহেতু এখানে আমার বলা আছে যে কমপক্ষে একজন বালিকা, তাহলে প্রথম জন বালিকা, পরের দুজন বালক, অথবা দ্বিতীয় জন বালিকা এবং বাকি প্রথম এবং তৃতীয় জন বালক, অথবা তৃতীয় জন বালিকা, প্রথম দুজন বালক, অথবা প্রথমে দুজন বালিকা, তৃতীয় জন বালক, অথবা প্রথম জন
বালিকা, দ্বিতীয় জন বালক এবং তৃতীয় জন বালিকা, অথবা প্রথম জন বালক পরের দুজন বালিকা, অথবা তিনজনেই বালিকা। তাহলে নমুনা দেশে এখানে মোট বিন্দু NS, নমুনা দেশে মোট বিন্দু এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7টা। নমুনা দেশে মোট বিন্দু হচ্ছে 7টা। আর এ সমান ধরি তিনজনই বালিকা হওয়ার ঘটনা, তিনজনই বালিকা হওয়ার ঘটনা। সুতরাং এ সমান হবে, এখানে এ সমান হবে G1 G2 G3। তাহলে নির্ণেয় সম্ভাবনা অর্থাৎ এখানে আমরা এর বিন্দু সংখ্যা সমান হচ্ছে 1। তাহলে নির্ণেয় সম্ভাবনা এটা হবে 1 বাই নমুনা দেশে মোট বিন্দু সংখ্যা 7। নির্ণেয় সম্ভাবনা হচ্ছে 1/7।